অযোধ্যার কেন্দ্রে দাঁড়িয়ে থাকা ৪৬০ বছরের পুরনো বাবরি মসজিদ মুহূর্তের মধ্যে ধ্বংস করে ভারতের হিন্দু সন্ত্রাসীরা। আজ জানতে চলেছি কারা ভেঙেছিল বাবরি মসজিদ, কিভাবে সংগঠিত হয়েছিল এই বিশাল জনসমাবেশ এবং কারা ছিল এই ঘটনার রাজনৈতিক প্রভাবক। প্রথম অধ্যায়, বিতর্কের মূল শিকড়। বাবরি মসজিদের ইতিহাস প্রায় ৫ শতকের। ষোড়শ শতকে সম্রাট বাবরের আমলে এটি নির্মিত হয়। তবে ১৯ শতক থেকেই একটি দাবি ওঠে, মসজিদের নিচে নাকি শ্রীরামচন্দ্রের জন্মস্থান। বহু বছর ধরে এই দাবি রাজনৈতিকভাবে বড় কোনো প্রভাব ফেলেনি, কিন্তু ১৯৮০ সালের শেষ দিকে ভারতের দক্ষিণপন্থী সংগঠনগুলো আরএসএস, ভিএইচপি এবং পরে বজরং দল এই দাবিকে ঘিরে বড় ধরনের আন্দোলন শুরু করে। এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল রাম জন্মভূমি মুক্ত করো আন্দোলন। এই আন্দোলনের নেতৃত্বে ছিলেন ৩ গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা, লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশী এবং উমা ভারতী। দ্বিতীয় অধ্যায়, রথযাত্রা, সংঘাতের আগুন ছড়িয়ে পড়া। ১৯৯০ সালে লালকৃষ্ণ আদবানি শুরু করেন একটি দেশব্যাপী রথযাত্রা। উদ্দেশ্য ছিল রাম মন্দির নির্মাণের দাবিতে জনসমর্থন সংগঠিত করা। এই রথযাত্রা ভারতের বিভিন্ন রাজ্যে উত্তেজনা, সংঘর্ষ এবং দাঙ্গার জন্ম দেয়। রথযাত্রার পর থেকেই অযোধ্যাকে কেন্দ্র করে বিশাল জনতার সমাবেশ বাড়তে থাকে। ভিএইচপি এবং বজরং দল তাদের কার সেবক নিয়োগ ও প্রশিক্ষণ কাজ আরও জোরদার করে। তৃতীয় অধ্যায়, 6 ডিসেম্বর 1992, ধ্বংসের দিন। ঘটনার দিন অযোধ্যায় জড়ো হয় প্রায় ২ থেকে ৩ লক্ষ কার সেবক। অনেকেই ছিল আরএসএস, ভিএইচপি এবং বজরং দলের সক্রিয় সদস্য। তাদের সামনে বক্তৃতা দেন কয়েকজন বিশিষ্ট হিন্দুত্ববাদী নেতা। সেই বক্তৃতা উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। মসজিদের চারপাশে নিরাপত্তা ছিল অপ্রতুল। উত্তরপ্রদেশের তৎকালীন বিজেপি সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো কঠোর পদক্ষেপ নেয়নি। দুপুরের দিকে আচমকা ভিড়ের একটি অংশ মসজিদের দিকে ছুটে যায়। হাতে ছিল দড়ি, হাতুড়ি, বেলচা এবং বড় কাঠের লাঠি। কয়েক মিনিটের মধ্যেই তারা মসজিদের গম্বুজে উঠে পড়ে। সারা বিশ্বের চোখের সামনে ঐতিহাসিক কাঠামোটি ভেঙে পড়তে শুরু করে। চোখের সামনে একসময় ৩টি গম্বুজই মাটির সঙ্গে মিশে যায়। চতুর্থ অধ্যায়, নেপথ্যের পরিকল্পনা, লিবারহান কমিশনের রিপোর্ট। ভারত সরকার পরে লিবারহান কমিশন গঠন করে তদন্তের জন্য। ১৭ বছর তদন্ত শেষে কমিশন জানায়, বাবরি মসজিদ ভাঙা ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত, সংগঠিত এবং রাজনৈতিকভাবে পরিচালিত। তদন্তে উঠে আসে, ভিএইচপির শীর্ষ নেতারা আগেই কারসেবকদের প্রস্তুত করেছিলেন। আরএসএসের স্থানীয় ও আঞ্চলিক শাখা নিরাপত্তার দুর্বল জায়গাগুলো চিহ্নিত করেছিল। রাজনৈতিক নেতৃত্ব উত্তেজনাপূর্ণ ভাষণ দিয়ে জনতাকে প্রভাবিত করেছিল। ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইচ্ছাকৃতভাবে নিষ্ক্রিয় ছিল। কমিশন আরও উল্লেখ করে, মসজিদ ভাঙা ছিল ভারতের গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। পঞ্চম অধ্যায়, বিচারের পথ, কেউ দোষী, কেউ খালাস। ঘটনার পর বহু নেতার নামে মামলা হয়, কিন্তু আদালতে প্রমাণ জোগাড় করা কঠিন হয়ে পড়ে। দীর্ঘ বিচার শেষে অনেকেই খালাস পেয়ে যায়। পরবর্তীতে ভারতীয় রাজনীতিতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, কারণ যে আন্দোলন মসজিদ ভাঙার দিকে নিয়ে গিয়েছিল, সেই আন্দোলনই পরবর্তী দশকগুলিতে বিজেপিকে দেশব্যাপী শক্তিশালী রাজনৈতিক শক্তিতে পরিণত করে। ষষ্ঠ অধ্যায়, পরিণতি, ধর্মীয় মেরুবন্ধন এবং নতুন ভারতের রাজনীতি। বাবরি মসজিদ ভাঙার সাথে সাথে সারা ভারতে ছড়িয়ে পড়ে ভয়াবহ হিন্দু মুসলিম দাঙ্গা। দাঙ্গায় প্রাণ হারান হাজার হাজার মানুষ। একই সাথে বাড়তে থাকে ধর্মীয় বিভাজন, অবিশ্বাস ও রাজনৈতিক মেরুবন্ধন। ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয়, বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মিত হবে। মসজিদের জন্য অন্য জায়গায় জমি বরাদ্দ হবে। আজ সেই জায়গায় বিশাল রাম মন্দির নির্মাণ সম্পন্নের পথে, কিন্তু প্রশ্নটি এখনও ইতিহাসের পাতায় রয়ে গেছে। 6 ডিসেম্বর 1992, কে ভেঙেছিল বাবরি মসজিদ? সরকারি তদন্ত, প্রমাণ এবং ইতিহাসবিদদের ভাষ্য অনুযায়ী এটি শুধু জনতার স্পষ্টস্ফূর্ত সিদ্ধান্ত নয়, এটি ছিল সংগঠিত, রাজনৈতিকভাবে পরিচালিত এবং দীর্ঘ প্রস্তুতির ফল, যেখানে ভূমিকা ছিল ভিএইচপি, আরএসএস, বজরং দল এবং কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার।